প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আলিম প্রথম বর্ষের বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ঐকতন কবিতার আলোচনা করব। তাহলে আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ঐকতন কবিতাটি নিয়ে আলোচনা করব। এবারে ঐকতন কবিতাটি নিয়ে আলোচনা শুরু করছি। এই ঐকতন কবিতাটির কবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী। এখানে বিপুলা বিশাল, বিপুলা নারীবাচক শব্দ হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। এই বিপুলা শব্দটিকে দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব রয়ে গেল, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে। এখানে কবি জীব ও জড়র বিশাল এই বিশ্বজগৎ, জীব এবং জড় মিলিত এই বিশ্বজগৎটাকে এখানে তুলে ধরেছেন এবং এই বিশ্বজগতের তিনি বলেছেন বিশাল বিশ্বের আয়োজন মন জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণে। এই বিশাল বিশ্বের আয়োজনের মধ্যে তিনি কোথায় থাকেন? একটি ছোট্ট একটি কোণে তিনি থাকেন। কিন্তু পৃথিবীটা হচ্ছে বিশাল। এই বিশাল পৃথিবীটার মধ্যে কত জীব জন্তু, কত সিন্ধু নীরু, কত কিছু আছে, নদী নদী নালা পর্বত গিরি ইত্যাদি ইত্যাদি আছে। এটা বিশাল এবং সেই বিশাল যে বিশ্ব সেই বিশ্বের একটি মাত্র কোণে তিনি আছেন। তিনি একটি মাত্র কোণে তিনি আছেন বা থাকেন। সেই খুবে পরিগ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে। কবি বলছেন তিনি কি করেন, তার মনের যে ক্ষোভ আছে, আক্ষেপ আছে, আকুতি আছে, সেই আক্ষেপটা নিবারণের জন্য তিনি তো সশরীরে সব দেশে যেতে পারেন না, সবকিছু দেখতে পারেন না। এই জন্য তিনি ভ্রমণ বৃত্তান্তমূলক যে বইগুলো আছে সেই বইগুলো তিনি উৎসাহ নিয়ে পড়েন, জানার জন্য। তিনি বলছেন অক্ষয় উৎসাহে যেথা পায় চিত্রময় বর্ণনার বাণী পুরায় আনি। তিনি বলছেন কবি তার সাহিত্যকে সমৃদ্ধ করার জন্য শ্রেষ্ঠ সাহিত্যের সম্পদ কুড়িয়ে আনতে চান বা কুড়িয়ে আনেন। এই জন্য তিনি বললেন যেথা পায় চিত্রময় বর্ণনার বাণী পুরাইয়া আনি। অর্থাৎ তিনি তার সাহিত্য সমৃদ্ধ করার জন্য কি করেন? সাহিত্য সমৃদ্ধ করার জন্য শ্রেষ্ঠ সাহিত্য কুড়িয়ে আনেন। জ্ঞানের দীনতা এ আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষা লব্ধ জ্ঞান ধনে। তিনি নানা সূত্র থেকে জ্ঞান আহরণ করেছেন, বিভিন্ন গ্রন্থ পড়ে নানা সূত্র থেকে কি করেছেন? জ্ঞান আরোহণ করেছেন এবং এই জ্ঞান ভান্ডারকে তিনি সমৃদ্ধ করেছেন। এই যে সমৃদ্ধ করেছেন এইটাই ছিল ভিক্ষলব্ধ ধন। এটাকে তিনি ভিক্ষলব্ধ ধন হিসেবে তিনি আখ্যায়িত করেছেন। যে তিনি কি করেছেন? নিজের জ্ঞানকে যে আহরণ করেছেন, আহরণের যে প্রচেষ্টা যে তিনি করেছেন, পরিশ্রম করেছেন, এই যে বিভিন্ন জায়গা থেকে তিনি সংগ্রহ করেছেন, দেখেছেন, এটাকে তিনি ভিক্ষালব্ধ ধন হিসেবে আখ্যায়িত করেছেন। এটা জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করতে তিনি এই কাজটি করেছেন। আমি পৃথিবীর কবি যেথা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখন। কবি বলছেন আমি পৃথিবীর কবি। পৃথিবীর কবি কে? কবি রবীন্দ্রনাথ নিজে বলছেন যে আমি পৃথিবীর কবি, যেখানে যত ধ্বনি আছে, যত কণ্ঠ আছে, সুর সাধনা আছে, তাই না? সেই বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। অর্থাৎ তার যে সুর, অর্থাৎ তার শিল্প সাধনা,
সেই শিল্প সাধনার সারা জায়গাতে তিনি চেষ্টা করেছেন। এই সারা সাধনায় বহু ছিল না, বহুতর ডাক রয়ে গেছে পাক। তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, সাধনা করেছেন সেই শিল্প সাধনায় নিমজ্জিত করে রাখা কাউকে, কিন্তু সেখানে কিছু ফাঁক রয়ে গেছে, কিছু দূরত্ব রয়ে গেছে, কিছু ত্রুটি হয়তো রয়ে গেছে। প্রকৃতির ওই কথান শ্রুতে নানা কবি ঢালে গান নানা দিক হতে। কবি কবিতা লিখছেন, এই কবির যে কবিতা, এই কবিতার সঙ্গে আরেকজন কবি সম্পৃক্ত হয়েছেন। এই যে সম্পৃক্ততা, এই সম্পৃক্ততাকে তিনি কবির নানা কবির সম্পৃক্ততা, অর্থাৎ একজনের সঙ্গে আরেকজনের যে সম্পৃক্ততা, সেই সম্পৃক্ততাকে তিনি এখানে বুঝিয়েছেন। এই জন্য তিনি বলেছেন, প্রকৃতির ওই কথান শ্রুতে নানা কবি ঢালে গান নানা দিক থেকে, তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যুগ। কবির সঙ্গে অন্যান্য যে যারা সাহিত্যকর্মে সাধনায় ব্যাপৃত হয়েছিলেন বা ব্যাপৃত আছেন বা ব্যাপৃত ছিলেন, তার সঙ্গে কবির একটা যুগ ছিল, কারণ তিনি নিজে একজন কবি। তিনি এর সঙ্গে যুগ আছেন। সঙ্গ পায় সবাকার, লাভ করে আনন্দের ভূ, পায়নি সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগলি জীবনযাত্রা। কবি চেষ্টা করেছেন অসহায়, নির্জীব, দুর্বল, শ্রমজীবী সমস্ত মানুষের কাছে গিয়ে তার দুঃখ বেদনা শোনা, দুঃখ বেদনার সঙ্গে একত্বতা ঘোষণা করা এবং সেই কাছ থেকে তাদেরকে জানা বোঝা। কিন্তু তার এই যে মনোভাব, এর পিছনে একটি বাধা তার ছিল, কারণ তিনি ছিলেন কি, তিনি সমাজের উচ্চ অবস্থানে তিনি অবস্থান করেছেন, যার জন্য সবার সাহচর্য তিনি লাভ করতে পারেন না। ইচ্ছা থাকলেও তিনি যেতে পারেন না, সব দ্বারে তিনি যেতে পারেন নাই। বাধা হয়ে আছে মোর বেড়াগলি জীবনযাত্রা। এই জন্য এই নিম্ন শ্রেণীর নির্জীব যারা, শ্রমজীবী যারা, তাদের জীবনের সঙ্গে নিজের জীবনটা একটু মিলিয়ে নেওয়া, তাদের সুখ দুঃখটাকে একটু ভাগ করে নেওয়া, তাদের সঙ্গে কথা বলে তাদের সেই দুঃখটাকে উপলব্ধি করা, এইটা কিন্তু তিনি পারেননি। এখানে তার সংকীর্ণতা ছিল, এখানে ছিল তার সংকীর্ণতা, এই একটা বাধা ছিল। চাষি খেতে চালায় সে হাল, তাঁতি বসে তাঁত বুনে জাল ফেলে যান। এই যে তাঁতি, জেলে, এই বিভিন্ন শ্রেণীর যে মানুষ ছিল, এই বিভিন্ন শ্রেণীর মানুষের কথা হয়তো তার সাহিত্যে তিনি চেষ্টা করেছেন সকল শ্রেণীর মানুষের যে কথা, সেই কথাগুলো হয়তো তার সাহিত্যের মধ্যে প্রতিফলন তিনি ঘটাতে হয়তো পারেননি, এত বিস্তৃত হয়তো তিনি করতে পারেননি। বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার। এই যে বিভিন্ন শ্রেণীর মানুষ, তারা যেভাবে তাদের মাটি এবং মানুষের সাথে সম্পৃক্ততা রেখে তারা কর্ম চালিয়ে যাচ্ছেন, কবি হয়তো তাদের সঙ্গে এক হয়ে তাদের মর্মবেদনা উপলব্ধি করতে হয়তোবা তিনি পারেননি। এই জন্য অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে সমাজের উচ্চ অংশে বসেছে সংকীর্ণ বাতায়নে। তিনি বলেছেন কবি যে আমি এই যে যারা নাকি খেটে খাওয়া মানুষ, যারা দুর্বল, যারা নির্জীব, যারা অসহায়, যারা শ্রমজীবী, এই যে মানুষ, এই মানুষগুলোর, তাঁতি, জেলে, এসব সকল শ্রেণীর পেশার মানুষের যে কথাগুলো, সেই কথাগুলো হয়তো তার সাহিত্য সম্ভারে এতটা নিখুঁতভাবে তিনি তুলে ধরতে পারেননি। সকলের বিষয়ে হয়তো নিখুঁতভাবে তুলে ধরতে পারেননি। এর একটা কারণ তিনি দেখিয়েছেন। কারণটা ছিল কি? কারণটা ছিল সমাজের উচ্চ মঞ্চে বসে সংকীর্ণ বাতায়নে, কারণ সমাজের উচ্চাসনে ছিলেন তিনি,
কারণ তিনি ছিলেন জমিদার পরিবারের। তার পক্ষে কিন্তু এই কৃষক, জেলে, কামার, কুমার, তাঁতি এদের সরাসরি এদের ঘরে গিয়ে তাদের সাথে সরাসরি কথাবার্তা বলে তাদের দুঃখ দুর্দশা কথা তিনি কিন্তু উপলব্ধি করতে পারেন নাই, দূর থেকে করেছেন। এই জন্য মাঝে মাঝে গেছে আমি উপারার প্রাঙ্গণের ধারে ভিতরে প্রবেশ করি, সেই শক্তি ছিল না একেবারে। ইচ্ছে ছিল, তিনি কবি বলেছেন যে আমার ইচ্ছে ছিল আমি তাদের সঙ্গে কথা বলে তাদের মনের যে দুঃখটাকে সেই দুঃখটাকে উপলব্ধি করি, কিন্তু আমার পক্ষে হয়তো সেই তাদের সেই কথাগুলো তাদের সেই দুঃখ দুর্দশাগুলো সত্যিকার অর্থে ফুটে উঠেনি আমার এই সাহিত্যকর্মে। জীবনে জীবন যোগ করা, না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় জ্ঞানের প্রসারণ। কবি বললেন যে জীবনের সঙ্গে যদি জীবনের যোগ না থাকে, সম্পৃক্ততা না থাকে, মহব্বত না থাকে, তাহলে প্রত্যেকটা কৃত্রিম পণ্যে ব্যর্থ হতে বাধ্য তার শিল্পকর্ম। আমি মেনে নেই সেই নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা। কবি বলেছেন যে আমার সুর, এখানে সুর বলতে কবি সাহিত্য সাধনার যে রস সেটা, আর অপূর্ণতা বলতে কবি আর মনের যে পরিতৃপ্তি, সাহিত্য রচনার ক্ষেত্রে যে অপূর্ণতা আছে সেই অপূর্ণতার কথা তিনি এখানে বলেছেন। মনে অকপটে তিনি স্বীকার করেছেন যে আমার সুরের অপূর্ণতা, আমার ঘাটতি হয়তো আছে অথবা ছিল, আমার ঘাটতি আছে অথবা ছিল, এটা তিনি অকপটে স্বীকার করেছেন। আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথে হয় না সে সর্বত্রগামী। এই জন্য তিনি বললেন আমি জানি আমার কবিতা সকল শ্রেণীর সর্বশ্রেণীর চাহিদা, মনের ভাব, মনের আকুতি, তাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, তাদের প্রতিফলন হয়তো ঘটাতে পারিনি। প্রতিটি মানে সকল শ্রেণীর মানুষের মনের আশা হয়তো আমার সাহিত্যে আমি তুলে ধরতে পারিনি, শিল্পকর্মে তুলে ধরতে পারিনি। কৃষাণের জীবনের স্বরে যে জ্বর, কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন, যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লেগে কান পেতে আছে। কবি বললেন এখানে নতুন একজন কবির ইঙ্গিতের মতো মনে হচ্ছে, যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগে কান পেতে আছে। এসো কবি অখ্যাত জনের নির্বাক মনের, মর্মের বেদনা যত করিও উদ্ধার। কবি এখানে বলছেন কৃষকের জীবনের সঙ্গে যিনি জড়িত নন, তার কর্মের সঙ্গে যদি কবির আত্মীয়তা না থাকে, সম্পৃক্ততা না থাকে, তাহলে তিনি তো শরীক হতে পারেন না। তাহলে একজন কবি তিনি কিন্তু কৃষকের কথা লিখেছেন, কিন্তু কৃষকের সাথে তার কোনো সম্পৃক্ততা নাই, কৃষকের সুখ দুঃখের কথাটা হৃদয়ের মর্ম দিয়ে তিনি সরাসরি তার মুখ থেকে উপলব্ধি করেন নাই। এই জন্য হয়তো তার যে সাহিত্যকর্ম, সে সাহিত্যকর্ম হয়তো সকল শ্রেণীর মানুষের কাছে পৌঁছায় এবং সকলের মনের আকুতিও হয়তো তিনি কি করতে পারেন নাই, পূরণ করতে পারেন নাই। এই জন্য তিনি নতুন কবির আহ্বান করেছেন, যে কবি মাটি এবং মানুষের কাছাকাছি, যিনি জীবন দিয়ে উপলব্ধি করেছেন, তার কর্ম দিয়ে সেটা বুঝিয়ে দিয়েছেন। এরকম মাটি এবং মানুষের কাছাকাছি কবির আহ্বান তিনি করেছেন এই কবিতায়। আর অকপটে তিনি তার এই অপূর্ণতার কথা স্বীকার করেছেন। তার এই অপূর্ণতা এটা স্বাভাবিক, তিনি বলেছেন বরঞ্চ এটা স্বাভাবিক, এটা কিন্তু অস্বাভাবিক নয়, কারণ তিনি নিজেও তো একজন মানুষ ছিলেন। অতএব তার কাছে অনেকেই কিছু প্রত্যাশা করতে পারে, অনেকেই, কিন্তু কারণ কি বড় মাপের মানুষ যারা, জ্ঞানী যারা, তাদের কাছে কিন্তু অনেকেই অনেক কিছু প্রত্যাশা করে, কিন্তু তারাও তো মানুষ। কবি বলছেন এখানে, কবি কিন্তু স্বীকার করে নিয়েছেন যে তার এই যে অপূর্ণতা আছে, কিন্তু তিনি কিন্তু ব্যর্থ নন, তিনি অপূর্ণতার কথাটা স্বীকার করেছেন অকপটে। এই জন্য তিনি বলেছেন যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগে কান পেতে আছে। অর্থাৎ
আমার অর্থাৎ কবির সাহিত্যকর্মে যে বিষয়টি তিনি তুলে ধরতে পারেননি, হয়তো বা যার কথাটি উঠে আসেনি, অনাগত অনাগত ভবিষ্যতে কোনো কবির হাতেই সেই বিষয়ের পরিসমাপ্তি ঘটবে, তিনি সেটা লিখবেন, এটা হচ্ছে তার প্রত্যাশা। অর্থাৎ তার যে অপূর্ণ জায়গা, সেই অপূর্ণ জায়গাগুলো পরবর্তী যে কবিরা আছেন তারা কি করবেন, সেটা তার এই অপূর্ণ বিষয়টিকে তারা উপলব্ধি করতে পারবেন এবং তারা সেই বিষয়টা নিয়ে লিখবেন। এই কবির প্রত্যাশা যে তারা সেই অপূর্ণ জায়গাগুলো পূর্ণ করে দেবেন। কবির যে অপূর্ণ জায়গা সেটার আহ্বান কিন্তু তিনি জানিয়েছেন। এসো কবি অখ্যাত জনের নির্বাক মনের মর্মের বেদনা যত করিয়া অন্তর। কবি বলছে যে কবি তো কি করলেন, আহ্বান জানালেন যে অনাগত ভবিষ্যতে কোনো কবি যে মাটি এবং মানুষের কাছাকাছি যিনি থাকবেন, এবং কবি ই করলেন তার যে মনের আকুতি, সেই আকুতিটা হচ্ছে যে তার মনের ভিতরে যে একটা আক্ষেপ, একটা অপূর্ণ থাকার যে একটা বেদনা, সেই বেদনার স্থানটায় একজন প্রতিনিধিত্ব করবেন, তিনি হচ্ছেন একজন নতুন কবি। প্রাণহীন এদেশেতে গানহীন যেথা চারিধার। কবি বললেন যেখানে শুষ্ক হয়ে আছে কাব্যরস, যেখানে মমতা রসে সিক্ত হবে, যেখানে মমতা রসে সিক্ত হবে এই পৃথিবী, যে মাটির কাছাকাছি কবি, তাকে তিনি আহ্বান করেছেন। প্রাণহীন এই দেশেতে, প্রাণহীন এদেশেতে গানহীন যেথা চারিদার। অর্থাৎ যেখানে সুখী আছে, থেমে আছে, সেই থেমে যাওয়ার জায়গাটা যেন পরিপূর্ণ হয়ে ওঠে, সেই কথাই কবি এখানে বললেন। অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি রসে পূর্ণ করে দাও তুমি। যেখানে যে অপূর্ণতা আছে সেই অপূর্ণতাকে তুমি কি করে দাও, পূর্ণ করে দাও। এটা হচ্ছে একজন কবির আকুতি। অন্তরে যে তার আছে আপনারই, তাই তুমি দাও তো উদ্বারী। তোমার মনের ভিতরে, তোমার অন্তরে যা আছে তা তুমি কি করে দাও, উন্মুক্ত করে দাও, প্রকাশ করে দাও। এখানে উদ্বারী শব্দের দ্বারা উন্মুক্ত করে দেওয়ার কথা বলা হয়েছে। সাহিত্যের ওই সঙ্গীত সভায় একতারা যাহাদের, তারাও সম্মান যেন পায়। কবি বলছেন সাহিত্যের ঐকতান সভায়, কবি বললেন সাহিত্যের ঐকতান সভায়, তার মানে জীবনের সর্বপ্রান্ত স্পর্শী সমন্বয় বা ঐকতা, সকলের মিলিত সুর। ঐকতান মানে সকলের মিলিত সুর। আর সাহিত্যের ঐকতান সঙ্গীত সবার বলতে এখানে সর্বপ্রান্ত স্পর্শী সমন্বয় বোঝানো হয়েছে। একতারা যাদের, তারা সম্মান যেন পায়। অর্থাৎ যারা একতারা নিয়ে গান করে তারাও যেন, এই শ্রেণীর মানুষ যারা, তারাও যেন সম্মান পায়। মুখ যারা দুঃখে সুখে নত শির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে, বহুগুণী
কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি। এখানে সুখ দুঃখ সহ্য করা নির্বাক মানুষ, যারা সুখ দুঃখ সহ্য করা যারা নির্বাক মানুষ, তারা যারা এগিয়ে চলার পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এই অংশে কবি তাদের কথা বললেন যে মুখ যারা সুখে দুঃখে নত সেই স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে। অর্থাৎ এই পৃথিবীতে দুঃখ কষ্ট সহ্যকারী নির্বাক মানুষ যারা আছে, তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। সেই জন্য তাদের কথাগুলো কিন্তু কবি এখানে তুলে ধরেছেন। কাছে থেকে দূরে যারা তাদের বাণী যেন শুনি, যারা কাছে থেকেও কবির থেকে অনেক দূরে অবস্থানগত কারণে কবির থেকে অনেক দূরে, এই যে অসহায় মুখ বুধির এই মানুষগুলোর কথাও কবি এই কবিতার মধ্যে তুলে ধরেছেন। তাহলে আজকে আমরা এই ঐকতান কবিতাটি আলোচনা করলাম। ঐকতান কবিতাটিতে দুটি দিক আছে। একটি দিকে হচ্ছে কবির অকপটে অপূর্ণতার যে আত্মস্বীকৃতি, সেই স্বীকারোক্তিমূলক আত্মস্বীকৃতি। আর অপর দিকে আরেকটি দিক আছে, এইটাই দ্বারাই তিনি আরেকটি দিক বুঝাইছেন, সেটা হলো সমকালীন যে বাংলার কবিতার সেই বাংলা কবিতার বিষয়গত যে একটু সীমাবদ্ধতা আছে, সেই বিষয় তিনি এই কবিতার মধ্যে তুলে ধরেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং তোমরা অবশ্যই আগামী ক্লাসে উপস্থিত থাকবে। আশা করি তোমরা আজকের ক্লাসে অন্তত এই কবিতাটি আলোচনার বিষয়টি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ, উপলব্ধি করতে পেরেছ, আত্মস্থ করতে পেরেছ। আগামী ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ।